গতকাল মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়। এর আগে জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। যদিও অর্থনীতিবিদরা বলছেন এবারের বাজেটকে চ্যালেঞ্জিং বাজেট হিসেবে, কারণ সরকারের সামনে থাকছে রিজার্ভ, মূল্যস্ফীতি এবং রাজস্ব আয় বাড়ানোর মতো কঠিন চ্যালেঞ্জ। বাজেট নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে আলোচনা সমালোচনা। এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন RICL স্টিল নিবেদিত সপ্তাহের দেশের আজকের আয়োজন। আমি ফাইনাস জুই থাকবো পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি বাজেট ও রাজনীতি। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আওয়ামী লীগ নেতা। আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য ও হুই বিএনপি। সেই সঙ্গে আরো আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব সাইফুল হক, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে গতকাল বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়েছে, সেই জায়গা থেকে অর্থমন্ত্রী কেমন বাজেট দিলেন? আপনাকে ধন্যবাদ। আর সম্মানিত দুজন আলোচক বৃন্দ, আপনার অনুষ্ঠান দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা জানাই। প্রথমে একটু ইতিবাচক কথা বলি, বিশেষ করে কাউসার ভাই তো নিশ্চয়ই আনন্দ পাবেন। প্রথম হচ্ছে বাজেটটা কিছুটা সংযত বলবো আমি। বরাবর আমরা যেটাকে বলি খুব উচ্চাভিলাষী বাজেট, এটা বলবার কোনো সুযোগটা খুব বেশি নেই। বরঞ্চ বাজেটের মধ্যে কিছু সংশয়, কিছুটা সংযম দেখানোর একটা তৎপরতা হয়তো আছে। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে একটা উচ্চাভিলাষী বাজেট দেবার জন্য বা মানুষ যে ধরনের, বাংলাদেশের যে সক্ষমতা, ম্যাক্রো ইকোনমির আমাদের যে শক্তি যেটুকু ডেভেলপ করেছে, এর চেয়ে অনেক বড় বাজেট হবার কথা ছিল আমাদের। কিন্তু বাস্তবে তহবিলগুলো শূন্য। বাস্তবে ব্যাংকগুলোতে অনেকগুলো ব্যাংকে লাল বাতি জ্বলছে। সরকার এটাকে লাল বাতি না বলে চেষ্টা করছে ব্যাংকগুলো অন্য বড় ব্যাংকের সাথে যুক্ত করে দেওয়ার জন্য। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো বড় ধরনের বিপর্যয়ের ভেতরে। আপনি জানেন যে এর মধ্যে প্রতি বছর লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এমনকি ব্যাংক থেকে যারা ঋণ খেলাপি, তারা পর্যন্ত ব্যাংক থেকে টাকা নিয়ে দুর্ভাগ্যজনক সে টাকা পর্যন্ত বাইরে নানাভাবে সে টাকা পর্যন্ত যাচ্ছে। ফলে এটা হলো বাজেটের। এই ফলে সরকার চাইলেও খুব বড় কোনো বাজেট দেবার মতন যে বাস্তবে কোনো অবস্থাটা নাই। 2 নম্বর হচ্ছে যে আপনি যে বাজেটটা দিয়েছেন, সে বাজেটের মধ্যে মানুষ যেটা দেখতে চেয়েছে যে বাজেটে মানুষের স্বস্তি থাকবে। বিশেষ করে প্রতিদিন কোটি কোটি মানুষের জীবনে যে দুর্ভোগ, যে দুর্গতি, মানুষ যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটা একটু তার ক্রয় ক্ষমতার মধ্যে আসবে কিনা, তার নিয়ন্ত্রণের মধ্যে আসবে কিনা। বাস্তবে 2-1টা বিচ্ছিন্ন বিষয় ছাড়া বাজেটে এই ধরনের স্বস্তির কোনো বিষয় সাধারণ মানুষের জন্য, শ্রমজীবী মানুষের জন্য, স্বল্প আয়ের মানুষের জন্য, কোটি কোটি মানুষের জন্য বাজেট স্বস্তির কোনো খবর বাজেটটা আনতে পারেনি। বরং সাধারণ মানুষ অনেকগুলো পণ্য যেগুলো ব্যবহার করে, পরোক্ষভাবে 2-1টা আইটেম বাদ দিলে পরোক্ষভাবে যাচ্ছে। এবং মূল্যস্ফীতির জন্য বলতে পারেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? স্বল্প আয়ের মানুষ। কারণ আগে সে 10,000 টাকা দিয়ে যেটা কিনতে পারতো, এখন সে 15,000 টাকা দিয়েও সেটা তার পক্ষে কেনাটা সম্ভব হবে না। তারপরে আপনি বাজেট যেটা করলেন, প্রায় 2.5 লক্ষ কোটি টাকা হচ্ছে এটাকে আপনাকে যেটা ঘাটতি বাজেট। এবং এই বছরই সরকারকে প্রায় 1.25 লক্ষ কোটি টাকা তাকে শুধুমাত্র অভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল ঋণের সুদ, তাকে শুধু ঋণের সুদ, ঋণ না, ঋণের সুদ তাকে পরিশোধ করতে হবে। আর তারপরে নতুন করে তাকে আরো ব্যাংকিং সেক্টর থেকে, ব্যাংক এমনি তো একটা মহা নৈরাজ্য চলছে, অব্যবস্থাপনা চলছে, টাকা নাই, অনেক ব্যাংকের তারল্য সংকট পর্যন্ত আছে। ফলে ব্যাংক থেকে আপনি যে ধার করে চালাবেন, আগে যেটা আমরা বলতাম যে ঘি করে, মানে ঋণ করে ঘি খাওয়া, সেই সুযোগ পর্যন্ত খুব বেশি থাকছে না। তারপরও সরকার মানুষ জবরদস্তি করবে, এরকম একটা জায়গাটা খুব বেশি আশাবাদী হওয়ার জায়গা নেই। শেষ করি যেটা বলে, তারপরে আপনি সাধারণ যারা নাগরিকরা, তাদের উপরে আপনি 30% আপনি সেখানে করের বোঝা আপনি চাপাচ্ছেন। আর বিপরীত দিকে আপনি বলছেন যে আপনি ফ্ল্যাট থেকে শুরু করে আপনার যে কোনো সম্পদ 15% আপনি সেখানে কর দিলেই সেটাকে আপনি বৈধ হয়ে যাচ্ছে।
মানে কালো টাকা সাদা করা থেকে শুরু করে অবৈধ সম্পত্তি, এটা নিয়ে কোথাও কোনো প্রশ্ন তুলবার কোনো সুযোগ থাকবে না। কিন্তু আমরা প্রশ্ন তুলতে এই চাই, সুযোগটা আগে দেওয়া হয়েছিল, কিন্তু এই সুযোগটা শোনেনি। ফলে এই বাজেটে আশাবাদী হওয়ার কোনো পথ আমি ভবিষ্যতের জন্য দেখছি না। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আপনি রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে নিশ্চয়ই কর দেন। যদি আপনার কাছে দুটি অপশন দেওয়া হয় যে আপনি 30% হারে কর দিবেন বা 15% হারে কর দিবেন, কোনটি বেছে নেবেন আপনি? ধন্যবাদ আপনাকে। এটার ব্যাখ্যা কিন্তু আজকে, গতকাল বাজেট দেওয়া হয়েছে, আজকে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমি ব্যাখ্যায় পরে আসবো, আপনি কোন সুযোগটি গ্রহণ করবেন? না, আমি তো কমই দিতে চাইব, কিন্তু কোন প্রেক্ষাপটে এটা করা হয়েছে এটা কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো আপনার মতো মনে হয় না যে অনেক জনসাধারণই তো আসলে কমই দিতে চাইবে, বেশি কেন দিবে? না দেখুন, আপনারা তো জানেন যে প্রত্যেক অর্থ বছরে এই অর্থ বিলে ইনকাম ট্যাক্স আইনে কিন্তু অনেক পরিবর্তন আসে। এক এক বছর এক একভাবে স্লট করা হয়। এবার লক্ষ্য করে দেখেছেন, আগে 5টা স্তর ছিল, এবার 6টা করা হয়েছে, অর্থাৎ 30 লাখের উপর হলে এটা করা হবে। সাইফুল হক ভাই তো আসলে রাজনৈতিকভাবেই বলেছেন, তবু যে বলেন নাই যে এটা দেশবিরোধী বাজেট। আমরা আজকে বিভিন্ন পত্রিকায় দেখেছি দেশবিরোধী বাজেট। বিএনপির পক্ষ থেকে কিন্তু এমন কথা বলা হচ্ছে। আচ্ছা, রাইট। কিন্তু আমি একজন মানে আরেকজন অধ্যাপক ডক্টর জাহিদ হোসেন, ওনারও একটা মন্তব্য আমি আজকে দেখেছি যে অস্বাভাবিক সময়ে স্বাভাবিক বাজেট। সাইফুল হক কিন্তু শুরু করেছিলেন যে আমরা উচ্চ বেশি করি নাই, আর আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবারের বাজেটটা সাধারণ মানুষ যেখানে স্বস্তি পায়, যেসব বিষয়ে স্বস্তি পাওয়া দরকার সেগুলো আমলে নেওয়া হয়েছে। যেমন 30টা পণ্যের শুল্ক হার কমানো হচ্ছে। আমরা মনে করি আসলে বাজেটে কমানো হলে তো আর বাজারের সাথে সাথে কমে না, তো 1 জুলাই থেকে হয়তো কমতে পারে। কিন্তু অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, নিশ্চয়ই আপনি অবগত আছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক সময়ে যে জরিপ প্রকাশ করেছে সেখানে মে মাসের মূল্যস্ফীতি 10% ছাড়িয়ে গেছে। সেখানে আসলে আপনারা ধরছেন যে 6.5% আপনারা নামিয়ে আনবেন, সেটা কি কাল্পনিক কিনা? না, আমরা কিন্তু আমাদের মাননীয় অর্থমন্ত্রী কিন্তু বলেছেন, অর্থ বছর বলেন নাই, উনি বলেছেন এই বছরের শেষে মানে ডিসেম্বরে। দেখেন, একটা জিনিস শুরু করলে চাকাটাকে ঘুরতে দিতে হবে। চাকাটা তো শুরু হবে জুলাই থেকে, আর চট করে দেখুন একটা জিনিসের, এটা কিন্তু আমাদের একটা ট্রেন্ড, একটা জিনিস আপনি বাড়ান আজকে থেকে বেড়ে যাবে, কিন্তু কমাতে যান দেখবেন কমতে সময় লাগছে। এটা কেন ট্রেন্ড হয়ে গেল? বাজারে নিয়ন্ত্রণ কার হাতে? দেখুন, সরকার তো সরাসরি নিয়ন্ত্রণ সবকিছু করেন না, এটা বাজার পর্যায়ে, গ্রোথ পর্যায়ে, বিভিন্ন মার্কেটে এটা হয়। এই জায়গাটায় আমাদের সচেতন হওয়া দরকার। যেমন আজকে বিভিন্ন চ্যানেলে আমরা অনেকে প্রশ্ন উত্তর করে আপনাকে, ওরা বলছে না কমে নাই, আবার অনেকে বলছেন এটা তো 1 তারিখ থেকে কার্যকরী হবে, 1 তারিখ থেকে কমবে। যে এই বিষয়গুলো বিবেচনা রাখতে হবে। সাইফুলের কথাগুলো বলেছেন, এবং এই যে কালো টাকার বিষয়টা আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করেছেন। এটা স্বাভাবিক ব্যাপার, অনেকে বাড়ি বিক্রি করেন 1 কোটি টাকা, 30 লাখ টাকা সে ট্যাক্স ফেলে ঢুকাতে পারে, 70 লাখ টাকা কালো হয়ে যাচ্ছে, এবং প্রকারান্ত কিন্তু এই টাকাটা মানে অবৈধ এবং বাইরে চলে যাচ্ছে। এটা যদি এই 15% দিয়ে আনা যায়, এটা উনিও সাদা করতে পারলেন, সরকারেরও একটা চেনে আসছে। সরকার না হয়ে সেটা যেমনটি ব্যাখ্যা দিয়েছে যে ব্যাংকিং চ্যানেলে আসলে টাকা ফিরিয়ে আনার জন্য এরকম প্রচেষ্টা নেওয়া হয়েছে, কিন্তু গবেষণা সংস্থা সিপিডি কিন্তু বলছে যে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে আপনারা সব করদাতাদের তিরস্কৃত করছেন। না, সিপিডি তো যেমন সাইফুল হক ভাই বক্তব্যের আগে বলছিলেন যে আমি একটা পজিটিভ কথা বলি, আমি খুশি হব। ওনারা আজ পর্যন্ত কোনো বাজেটে পজিটিভ কিছু বলতে পেরেছেন? আমি কি প্রশ্নটি নিয়ে যাব? ব্যারিস্টার রুমিন ফারহান, এর আগে রুমিন ফারহানের প্রশ্ন করি, গত 15 বছরে আওয়ামী লীগ সরকার জনতা শেখ হাসিনার নেতৃত্বে এমন কিছু করেছেন কিনা যে এটা পজিটিভলি দেখবেন? ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট রিয়াজুল কবির কাছে। ব্যারিস্টার রুমিন ফারহান, আপনারা বলছেন এবারের বাজেট লুট করার বাজেট, এটা বাংলাদেশ বিরোধী বাজেট, পজিটিভ কিছু কেন দেখছেন না? এমন প্রশ্ন রেখেছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সরকারের তরফ থেকে না প্রায় প্রশ্নটা করা হয়, কেন আমরা ভালো কিছু দেখি না, কেন সরকারের প্রশংসা করি না। প্রশংসার জন্য এত কাঙাল সরকার আমরা নিকট অতীতে আরেকটা পেয়েছি কিনা জানি না। আমার সংসদ অভিজ্ঞতা আমাকে বলে যে আমি সংসদে দাঁড়ালে এই সাংসদরা আমার দিকে অধীর আগ্রহে তাকে চিৎকার করা শুরু করতেন এক পর্যায়ে, ভালো কিছু বলেন। আপনি কি ভালো কিছুই দেখেন না?
আমার বিনীতভাবে বলতে হয় যে কখনো 4.5 লক্ষ টাকা গত বছর, যেটা এই বছর 5.5 লাখ টাকা দিয়ে একটা মোটা সরকার আমরা পুষছি ফর গড সেক কিছু কাজ করার জন্য। ওই কাজে কিছু মানে কাজ যদি কিছু করে, কাজ করাই তাদের কাজ, তাও যদি তারা কিছু করে প্রতি দমে দমে তাদের প্রশংসা করতে হবে কেন? আর প্রশংসা না শুনলে তারা এত অস্থির কেন হয় বুঝি না। সরকারকে সমালোচনা করা, ভুলভ্রান্তি ধরিয়ে দেওয়া এবং রাইট ট্র্যাকে রাখার চেষ্টাটুকু, রাইট ট্র্যাকে এই ধরনের সরকার থাকে না কারণ জবাবদিহিতা নাই এই সরকারগুলোর, কিন্তু চেষ্টাটুকু করাটাই আসলে আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটাই আমরা পালন করছি। গতকাল যে বাজেট দেওয়া হয়েছে এটা 7,97,000 কোটি টাকা, অলমোস্ট 8 লাখ কোটি টাকার একটা বাজেট, এবং এই বাজেটে 5.5 লক্ষ টাকা হচ্ছে সরকারের পরিচালন ব্যয় এবং বাকি 2.5 লক্ষ টাকা বা 2,56,000 কোটি টাকা হচ্ছে আপনার উন্নয়ন ব্যয়। এর মধ্যে আমি দেখলাম যে 5.5 লক্ষ কোটি টাকার মতন তারা এক্সপেক্ট করছে তারা রাজস্ব আয় করতে পারবে, অর্থাৎ আয়কর, ভ্যাট, ট্যাক্স, এই জায়গাগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষ করের মাধ্যমে তারা 5.5 লক্ষ কোটি টাকা জোগাড় করতে পারবে। আর বাকিটা তারা ভাবছে যে ঋণ বা অনুদান দিয়ে। এনবিআর এর কাঁধে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে, বিরাট দায়িত্ব। এখানেই আপনার সেই প্রশ্নের উত্তরে আমি আসছি। এনবিআর এর কাঁধে এই দায়িত্বটা দেওয়া হয়েছে এবং এবার 3.5 লক্ষ টাকা, যেটা গত বছরও তাই ছিল, আপনাদের কর দেওয়া শুরু হবে 3.5 লক্ষ টাকার বেশি যদি আয় করে কেউ একটা বছরে। দেখুন, গত বছরে 3.5 লক্ষ টাকা আর এই বছরে 3.5 লক্ষ টাকা কি এক তো নয়। বিবিএস এর জরিপ বলছে, বিবিএস এর হিসাব বলছে 10% ইনফ্লেশন, মূল্যস্ফীতি। বিআইডিএস আরেকটা সরকারি বা রাষ্ট্রীয় সংস্থা, তারা বলছে 15%, আর যারা বাজার অর্থনীতিবিদ তারা বলছেন 25 থেকে 27% মূল্যস্ফীতি হয়ে গেছে। সুতরাং আপনি যদি আগে 100 টাকা নিয়ে বাজারে যেতেন, আপনি যে পরিমাণ পণ্য কিনতে পারবেন সেই পণ্য কিনতে হলে আপনাকে 125 বা 127 টাকা বাজারে নিয়ে যেতে হবে। ঠিক আছে? সুতরাং 3.5 লক্ষ টাকা যিনি আয় করতেন গত বছর, এই বছর তার আয় যদি 3.5 লক্ষ হয়, ধরতে হবে সেটা আরো কম। এই অবস্থায় আপনি বলছেন যে যিনি সৎ পথে ইনকাম করছে, যে প্রশ্নটা আপনি কাউসার ভাইকে করেছিলেন, তাকে 30% কর দিতে হবে, একদম টপে যিনি আছেন, নিচে 25 আছে, 20 আছে, স্ল্যাব আছে আলাদা আলাদা। আর যিনি অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা যেটা, সেটার এগেইনস্টে তাকে ট্যাক্স দিতে হবে 15%। এখন আসেন, অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা এটি দুটা সোর্সে হতে পারে। একটা হচ্ছে বেনজির আজিজের সোর্স, যেটা ইললিগাল সোর্স, আরেকটা হচ্ছে বৈধ পন্থা। বৈধ পন্থা, উনি আয় করেছেন মাসে হয়তো 10 লাখ টাকা আইনজীবী হিসেবে, উনি দেখালেন 1 লাখ টাকা। দেখাতেই পারেন, আইনজীবীদের ডাক্তারদের ফি তো সব ক্যাশে হয়, এটার তো কোনো ট্রেস থাকে না, ওনারা যা দেখাবেন তাই সত্য। আমি আমার ক্ষেত্রেও বলছি। ইতিমধ্যে কিন্তু এনবিআর এর চেয়ারম্যান বলেছে যে বেনজিরের কালো টাকা সাদা করার সুযোগ নেই, যেহেতু ফৌজদারি মামলা চলে গেছে। সেটা তো ভিন্ন আলাপ। বেনজির তো আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, ব্যক্তি বেনজিরকে ধরেন না, একটা উদাহরণ। এরকম বেনজির আপনি মনে করছেন সারা বাংলাদেশে একটা? ও মাই গুডনেস, আওয়ামী লীগের ঘরে ঘরে একটা করে বেনজির। তো এখন এরকম বেনজিররা যদি তাদের কালো টাকা সাদা করতে যায়, আপনি কি সত্যি মনে করেন যে 15% ট্যাক্স দিয়ে এই কয়েক হাজার কোটি টাকা সাদা করে ফেলাটা জায়েজ হবে, ন্যায্য হবে? কিন্তু আপনি তো তাকে তার সোর্স অফ ইনকাম জিজ্ঞেস করতে পারবেন না, আইনটা সেভাবেই করা হয়েছে। আপনি তাকে তার অপ্রদর্শিত অর্থের সোর্স জিজ্ঞেস করতে পারবেন না। ওনার অপ্রদর্শিত অর্থ, আমার অপ্রদর্শিত অর্থ, ডাক্তার সাহেবের অপ্রদর্শিত অর্থের সোর্স আছে, কিন্তু সেটা কিন্তু লিগ্যাল সোর্স, বৈধ পন্থায় আয় করা হয়েছে। ট্যাক্স দেয়নি, কোনো কারণে ভুল হয়েছে, মিস হয়েছে, বা ইচ্ছাকৃতভাবে ট্যাক্স দেয় নাই, দোষ করেছে, কিন্তু সেটা তো বেনজির আজিজের পাপের টাকার মতো হতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কালো টাকা সাদা করার যে সুযোগটা, এটা আসলে আমাদের অর্থনীতিতে কি যুক্ত করেছে, কতটুকু যুক্ত করেছে, ইতিহাস কি বলে? কারণ এটা তো প্রথমবারের মতো না, আগেও আমরা দেখেছি এই সুযোগ দেয়া হয়েছে। বলা হচ্ছে যে একমাত্র করোনা টাইমে 20,000 কোটি টাকা সরকার পেয়েছিল, কালো টাকা, অপ্রদর্শিত টাকা সাদা করা হয়েছে। এর আগে পরে, সামনে পেছনে এই টাকা সাদা করা হয়নি। কেন হয়নি? কয়েকটা কারণ আছে। আপনি যখন এই ভয়ঙ্কর পরিমাণ টাকা উপার্জন করবেন, অথবা রেন্ট সেকিং, যেটা মানে অবৈধ পন্থায় আপনি
এটার মালিক হবেন, আপনার প্রথম চেষ্টাটা থাকবে টাকাটা দেশের বাইরে নিয়ে যাওয়া। এবং সেটাই হয়েছে 20 সালে কেন, 20-21 সালে কেন 20,000 কোটি টাকা হলো? বিকজ সেই সময় করোনা ছিল, দেশের বাইরে টাকা নিয়ে যাওয়ার সুযোগ ছিল না, সে কারণে বাধ্য হয়ে কালো টাকা সাদা করা ক্ষমতাসীনরা যে হয়েছে। অভিযোগটি আপনাদের দিকে আসলে দেয় সবসময়, সেটা হচ্ছে যে কালো টাকা সাদা করার ট্রেন্ডটা আপনারা শুরু করেছিলেন কারণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কালো টাকা সাদা করেছিল। সেই বিষয়ে নিশ্চয়ই আপনার ব্যাখ্যা থাকবে। আমি বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, আড়াই সেলেস্টিয়াল নিবেদিত সপ্তাহের দেশ থেকে এই প্রজেক্টে বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ব্যারিস্টার রুমিন ফারহানা, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম যে কালো টাকা সাদা করার ট্রেন্ড আপনারা চালু করেছেন, এর আগে আমরা শুনেছিলাম এমন অভিযোগ যে দেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি আপনাদের আমলেই শুরু হয়েছে এবং দুর্নীতি আপনাদের আমলে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আচ্ছা, কোনটা আমাদের আমলে হয়নি বলেন? আপনি এখন বাংলাদেশে ভোটের সংস্কৃতি উঠে গেছে, এটা নিয়ে যদি কথা বলতে যান আপনাকে অবশ্যই শুনতে হবে বিএনপি শুরু করেছে, ক্রস ফায়ার নিয়ে কথা হোক বিএনপি করেছে, গুম নিয়ে কথা হোক বিএনপি করেছে, টাকা পাচার বিএনপি করেছে, ব্যাংক খাতে লুটপাট বিএনপি করেছে, সবই বিএনপি করেছে। 17 বছর তাহলে তারা করলোটা কি আমাকে বলেন তো? 17 বছর এই দলটি ক্ষমতায়, 16 বছর প্লাস, কি করলো তারা ক্ষমতায় থেকে? যাই হোক, এখন পলিটিক্স করতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক কথা শুনতে হয়, সবকিছুকে খুব সিরিয়াসলি নেবার কিছু নাই। কালো টাকা সাদা করবার বিষয়ে একটা কথা খুব পরিষ্কার, কালো টাকা সাদা করার ফল যদি ভালো হতো, রাষ্ট্রীয় কোষাগারে যদি সত্যিকার অর্থেই টাকা জমা পড়তো এবং রাজস্ব আদায় বা আয়কর যেটা ইনকাম ট্যাক্স অফিসে যেটা জমা হয় সেটা যদি সত্যি জমা হতো ভালো পরিমাণে, তাহলে এই ধারাটা চালু রাখার ব্যাপারে আলোচনা চলতে পারতো। তারপরেও কথা হচ্ছে আপনি সোর্স জিজ্ঞেস করতে পারবেন না, সেই জায়গাতে একটা প্রশ্ন থেকেই যায়। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যদি সোর্সটা ক্লিয়ার থাকে, যদি সোর্সটা পরিষ্কার হয়, যদি সোর্সটা বৈধ হয়, তাহলে কেউ যদি পরে কোনো কারণে ভুল করে বা হিসাবে না বুঝে কিংবা ইচ্ছাকৃতভাবেই যদি ট্যাক্স না দেয়, পরবর্তীতে সে যদি মনে করে যে সেই ট্যাক্সটা দিতে চায় এবং এই টাকাটি সে প্রদর্শিত অর্থ হিসেবে দেখাতে চায়, তাকে সেই সুযোগ দেওয়া উচিত। কিন্তু আপনি অর্থের সোর্সই জানতে পারবেন না এবং এই না জানার মানে ছলে যে কোনো কিছু আসলে বৈধ অর্থ হয়ে যাবে, সেই জায়গাটাতে আমার একটা বিরাট প্রশ্ন থেকেই যাচ্ছে। বাজেট আলোচনাতে আবার আমি ফিরে আসি। আমার ভাই বলছিলেন সংযত বাজেট, হ্যাঁ নিশ্চয়ই সংযত এতটাই সংযত যে গতবারের তুলনায় যদি আপনি অর্থ মূল্য বিচার করেন, মূল্যস্ফীতিকে ধরেন, তাহলে এটা বরং আগের চেয়েও কম টাকার বাজেট হিসেবে ধরা যায়। কিন্তু এখানে আপনি যেই 2.5 লক্ষ কোটি টাকার একটা গ্যাপ রাখছেন, যেই টাকাটা আপনি আসলে পূরণ করবেন কি দিয়ে, এই ঘাটতিটা আপনি পূরণ করবেন কি দিয়ে, মোটা দাগে পূরণ করবার যেই সোর্সগুলো আছে সেটা হচ্ছে আপনাকে ঋণ করতে হবে, ব্যাংক থেকে আপনাকে ঋণ নিতে হবে। বাংলাদেশে ব্যাংক খাতের যে অবস্থা, তারা কি সত্যি আর দে ইন আ পজিশন টু গিভ ইউ লোন? তাদের কি সেই সক্ষমতা আছে? ব্যাংক খাত থেকে টাকা দেবার মতন সক্ষমতা কি আছে? আমরা তো গত 1 মাসের মধ্যে খবরগুলো দেখেছি যে বিভিন্ন ব্যাংকে গ্রাহক যাচ্ছে, ব্যাংক টাকা দিতে পারছে না, কোনো ব্যাংক খুলছে না কারণ অফিসাররা বলছে ব্যাংক খুলে মার খাবো নাকি। তো এই যখন অবস্থা, আপনি আসলে কতটুকু ভরসা রাখতে পারেন ব্যাংক খাত থেকে আপনি নিতে পারেন? সরকারের একমাত্র ভরসা সেই জায়গাটাতে আমি আসছি। বিদেশ আপনাকে ঋণ দেবে কি দেবে না, আমাদের যে ঋণ মান বাংলাদেশে সেটা কিন্তু ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। আপনি যদি মুডিজের রিপোর্ট দেখেন, আপনি যদি স্ট্যান্ডার্ডস এন্ড পুয়ার্স দেখেন, আপনি যদি ফিচ রেটিং দেখেন, আপনি দেখবেন বাংলাদেশের ঋণ মান খারাপের দিকে। এবং এই খারাপের দিকে দেখার জন্য আসলে মুডিজ বা স্ট্যান্ডার্ড এন্ড পুয়ার্স এর দিকে তাকানোর দরকার নাই। আপনি দেখেন বিমান সংস্থাগুলোকে, IATA বোধহয় ইন্টারন্যাশনাল যে সংস্থা, তাদের যে পাওনা বাংলাদেশের কাছে আছে সেই পাওনাটুকুও বাংলাদেশ কিন্তু দিতে পারছে না। বাংলাদেশ এবং পাকিস্তান, বাংলাদেশ কিন্তু তার একটা। আপনি জানেন শেভরন আমাদের গ্যাস উত্তোলনের সবচেয়ে বড় যে কোম্পানিটি, আমেরিকান কোম্পানি, তাদের পাওনার জন্য শুধু মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন তাই নয়, ডোনাল্ড লুও এবার তার সফরে এসে তাদের পাওনা যাতে দিয়ে দেওয়া হয় দ্রুততম সময়ের মধ্যে সেই বিষয়ে কথা বলে গেছেন। আপনি দেখছেন যে বিদেশি কোম্পানিগুলো যারা বিনিয়োগ করেছে, কিছুদিন আগেই রিপোর্ট এসছে, তারা তাদের লাভ্যাংশ তাদের দেশে ফেরত নিয়ে যেতে পারছে না বিকজ ডলার ক্রাইসিস। তো এইরকম একটা অবস্থায় যখন আপনি পড়েছেন, তখন কোন দেশ আপনাকে আসলে সাহায্য করবে বা ঋণ দিবে সেই প্রশ্ন থাকে। লাস্ট যে রিসোর্ট আপনার থাকে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে
ঋণ নেওয়া বা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নেওয়া। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নেওয়ার একদম ডিরেক্ট যে কনসিকুয়েন্স সেটা হচ্ছে আপনার মূল্যস্ফীতি হবে, এবং এটাকে পাওয়ার্ড মানি বলে, যে আপনি যদি 1000 কোটি টাকা নেন সেটা এমন ভাবে কাজ করবে যেন আপনি 5000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে বাজারে দিয়েছেন। এমনি আমাদের মূল্যস্ফীতি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সেই জায়গায় আপনি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা, বাংলাদেশ ব্যাংক আপনাকে আসলে টাকা দিবে কোত্থেকে? টাকা ছাপিয়ে টাকা দিবে, এবং সেই টাকা ছাপানোর যেই ইনএভিটেবল কনসিকুয়েন্স সেইটা নেয়ার মতন, ধাক্কা নেয়ার মতন আমাদের অর্থনীতির অবস্থা আছে কিনা, আমি অর্থনীতিবিদ নই, নিশ্চয়ই সেটা সরকারের বোঝার মানে বিষয় আছে। সরকার সেই যদিও পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছে যে আপনাদের আসলে দেশের উন্নয়ন সহ্য হচ্ছে না, প্রতি বছরই বাজেট এলে আপনারা বিবৃতি আগে থেকেই রেডি করে রাখেন। আচ্ছা, আমি না আমাদের এখন যে পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ওনার ব্যাপারে একটা কথা আসলে না বললেই না। ভদ্রলোক তথ্যমন্ত্রী যতদিন ছিলেন একরকম ছিলেন, মানে ওনাকে বিএনপি বিষয়ক একটা মন্ত্রী হিসেবে আমরা ধরতাম, এবং তথ্যমন্ত্রীরা প্রচুর কথা বলেন, এবং প্রচুর কথা বললে যেটা হয় অকথা কুকথা, অদ্ভুত কথা, উদ্ভট কথা, হাস্যকর কথা, অনেক কথা চলে আসে, সেগুলো আমরা কোনোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। কিন্তু পররাষ্ট্রতে না আসলে ওনাকে ঠিক, আমি দুঃখিত, মানাচ্ছে না। মানে উনি ও জায়গায় থেকে না, উনি হয় নিজে বুঝতে পারছেন না ওনার পদটা, অথবা উনি আসলে ওনার প্রিভিয়াস যেই স্বভাব সেই জায়গা থেকে বেরোতে পারছেন না। উনি এখন আসলে বিএনপি বিষয়ক মন্ত্রী হয়ে আছেন, উনি এই জায়গাটা থেকে তার উত্তরণ হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার রবিন ফারহানা, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাসার। ব্যারিস্টার রবিন ফারহানা যে বিষয়টি তুলে এনেছে, যে বৈদেশিক ঋণের প্রসঙ্গটি, আমি যদি আপনাকে আরো একটি পরিসংখ্যান জানাই, যে 2017 সালে বাংলাদেশের মোট ঋণ ছিল $51.14 বিলিয়ন, এবং 2023 সালের শেষ প্রান্তিকে এটি $100.63 বিলিয়ন পৌঁছায়। মাত্র 7 বছরের ব্যবধানে দ্বিগুণ হয়েছে। কেন? আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে চাই। আমাদের এই পর্যন্ত যে বাজেট হয়েছে, কোন বাজেটে ঘাটতি বাজেট ছিল না? বাজেট ঘোষণা মানে কি ইমপ্লিমেন্টেশন? আমাদের এই 16 বছরের টানা সরকার প্রত্যেক বছর তো একটা বাজেট দেন, এবং বাজেটগুলি কিন্তু যে নির্বাচন ইস্তেহার থেকে তার আলোকে দেওয়া হয়। আমরা কিন্তু 87 থেকে 82% এই বাজেট বাস্তবায়ন করতে পেরেছি। 17 বছরে আমরা কি করলাম বলতে চাচ্ছেন না উনি? আমি একটা কোশ্চেন করেছিলাম যে ব্যাংকে টাকা দিচ্ছে না, ব্রাঞ্চ খুলছে না, কোনো পত্রিকায় নিউজ শুনেছেন? এই ধরনের নিউজ কি আসছে? নিশ্চয়ই প্রশ্নই থাকবে। এটা তো রাজনৈতিক সভা না যে আমি নেতা জনগণকে আকৃষ্ট করার জন্য বললাম, বিষয়টা এমন না। হ্যাঁ, আপনিও একটা উদাহরণ দিয়েছেন ঋণের পরিমাণ। দেখেন, বাংলাদেশের বাজেটের আকার যখন 66,000 কোটি টাকা ছিল, তখন একটা ঋণের পরিমাণ ছিল। এখন 7,97,000 কোটি টাকার বাজেট, এখানে ঋণের সংখ্যা বেড়েছে। আমরা তো 1,13,000 কোটি টাকা তো আমরা ঋণের সুদ দিচ্ছি। আমরা কি কোন সংস্থা থেকে, জাতিক আন্তর্জাতিক, এখন পর্যন্ত সেই সার্টিফিকেট পেয়েছে যে আমরা ঋণ শোধ করতে পারছি না? আমাদের অর্থনীতির বাজারটা বড় হয়েছে, ক্ষেত্রটা বড় হয়েছে, সরকারের কাজ করার পরিধিটা বড় হয়েছে। অবশ্যই আমরা ঋণ নেব দেশ এবং আন্তর্জাতিক সংস্থা থেকে। আমরা কি ডিফল্টার হয়েছি? এখন যেভাবে বলছেন, আমরা তো মনে করি এই সময়টায় বিশ্ব মন্দা, অর্থনৈতিক সংকট এবং বিশ্বের কোথাও কোথাও যুদ্ধ হচ্ছে, এই অবস্থায় যে আমরা এই সময় বাজেট দিতে পারছি, আমরা কিন্তু বাজেট কমাই নাই। এবং এই বাজেটের মূল বক্তব্যটা হলো যে টেকসই উন্নয়ন যেটা আমরা শুরু করেছি সেটা ধরে রাখবো, স্মার্ট বাংলাদেশ উন্নয়ন, এবং সাধারণ মানুষ যেন এটা সুবিধাটা পায়। আমরা কিন্তু সেটা করার চেষ্টা করছি। দেখেন, খারাপের দিকে যাচ্ছে এই যে কথাটা, সরকারের তো চ্যালেঞ্জ থাকবেই, সংকট থাকবেই, এটা মোকাবেলা করে তো সরকারের কাজ। এবং আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে আমরা বলি যে কোনো সংকটে উনি কিন্তু ভূমিকা রাখতে পারেন এবং সেটা উতরাতে পারেন, এটা কিন্তু বহুবার উনি প্রমাণ করেছেন। সংকট শুধু বাংলাদেশের না, এই যে জিনিসপত্রের দামটা বিশ্বের কোন দেশে বাড়ে নাই? ইউরোপ, আমেরিকা বলেন, কোথায় বাড়ে নাই? সেই জায়গা থেকে অ্যাডভোকেট রিয়াজুল কবির কাছে আপনারা সংকটকে স্বীকার করে সেটা উত্তরণের পথ খোঁজার চেষ্টা করছেন নিশ্চয়ই। না, করে যাচ্ছি, খুঁজছি না, চলমান প্রক্রিয়া চলছে। তো ওনারা যেভাবে বলছেন যে ব্যাংক বসে গেছে, তাই না? রিয়াজুল কবির কাউসার ভাই আমাকে একটু ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন, বলেছেন একটু পড়াশোনা করে আসা উচিত। আমি আসলে সারাদিন পড়াশোনার মধ্যে থেকে, মেধা কম, মেয়ে মানুষ, বুদ্ধি কম, প্রচুর পড়তে হয় জানেন জুই।
আমি একটা খবরের দিকে ওনার দৃষ্টি আকর্ষণ করছি। গতকাল কোনো বলেছিলাম একটু পড়াশোনা করে আসবেন, উনি না শিখেননি। গতকালকে বলার পরও আজকে না পড়েই চলে এসছেন। গত 14 মে 2024 ঢাকা পোস্টের খবর বলছে সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খুলবো না, খুলে গ্রাহকদের মার খাবো নাকি, এটা হেডলাইন। আচ্ছা আসেন, ঢাকা পোস্ট ওনার পছন্দ হয়নি, আমি একটু খুলে নেবেন, দেখে নেবেন, একটু কষ্ট করেন, একটু পড়াশোনা করেন, একেবারে না পড়ে এসে বসে যান। শাখা থেকে শাখায় ঘুরছেন গ্রাহকরা, মিলছে না টাকা, মানব জমিন। তারিখ বলে দেবো, তারিখটাও বলে দিন, না হলে তো আবার আপনি সেটাও কষ্ট করে খুলবেন না। তারিখটা হচ্ছে 7ই জুন 17ই মে 2024 শুক্রবার। এটা তো বাংলা টাকা ফেরত দিতে পারছে না আইসিবি ইসলামী ব্যাংক, দ্য ডেইলি স্টার। তারিখটাও বলে দিচ্ছি, তারিখটা হচ্ছে 19 মে 2024। পত্রিকায় নিউজ নিয়েও কিন্তু প্রশ্ন করেছে অ্যাডভোকেট রেজাউল কবির কাউসার। আমার মনে হয় ওনারা না এতটা নির্লজ্জ একটা দল, এতটা নির্লজ্জ তাদের বক্তারা, ওনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার পরও না মানুষ লজ্জা পায়, একটু চুপ করে। আচ্ছা ঠিক আছে, মাছের বক্তৃতা না, এখানে পড়ে আসা কথা ছিল, পড়িনি, ক্লাসেও তো পড়া না পারলে মানুষ চুপ থাকে না। ওনারা না ওটাও, ওই সভ্যতাটুকু ওনাদের নাই। ওনারা পত্রিকা চ্যালেঞ্জ করছে। আচ্ছা পত্রিকা চ্যালেঞ্জ করলে তো ইটস আ ভেরি ডেঞ্জারাস নিউজ। ব্যাংক খাতের উপরে মানুষের আস্থা শূন্যে নামা মানে কিন্তু ব্যাংক বসে যাওয়া। একদম একটা দেশের ইকোনমিক কলাপস করার জন্য ব্যাংকের উপরে মানুষের আস্থা নামাটাই যথেষ্ট। আপনি তো ইকোনমিস্ট ভাইয়া, আপনি কি আমার সাথে একমত না যে ব্যাংক খাতের উপর থেকে যখন মানুষের আস্থা চলে যায় মানে ওখানে ইকোনমি শেষ? এত বিভৎস খবর ডেইলি স্টার ছাপছে, মানব জমিন ছাপছে, দেন এন্ড দেয়ার তো রিজয়েন্ডার কি, তাদের বিরুদ্ধে মামলা হওয়ার কথা। করেছেন মামলা? আইনজীবী করেছেন। এ তো ব্যাংক করার কথা, ব্যাংক সেটা মনে করে নাই। আর উনি তো শুনেন, আমাদের জন্য গঠন হলে আমরা কি বলে টকশোতে বললে হবে, কোন মামলা করতে হলে আমার থানায় যে ওসির কাছে যেতে হবে। মামলা আমরা কেন করব? এটা তো আপনারা করবেন। আমি বলতেছি কোন ক্লায়েন্ট যদি কোনো ব্যাংকে টাকা না পায়, সে বাংলাদেশ ব্যাংকে যাবে, উপরের ফোরামে যাবে, আমাকে টাকা দেওয়া হচ্ছে না, টাকা পাচ্ছি না কেন। এখন দেখেন এই জন্য রিপোর্ট আমরা শুনেছি, ধরা হয়েছিল, কারণ আমার চেক না, শুনেছি ওনার চেকে টাকা দিচ্ছে না। হ্যাঁ আমি এটা বলতে চাই, আমাদের সাম্প্রতিক কালে কিছু ব্যাংক একীভূত কথা এসেছিল, কোনো ব্যাংকই বসে গেছে, কিন্তু আজকে কিন্তু বলা হয়েছে না, একীভূত না হয়ে ব্যাংক যে সেখান থেকে দাঁড়ানোর চেষ্টা করবে। জনাব সাইফুল হক, আপনি আসলে শুরুতেই বাজেটকে সাধুবাদই জানিয়েছিলেন যেহেতু আকারের প্রসঙ্গ এসে। আমরা যেমনটি জানি বিগত বছরগুলোতে কিন্তু বাজেটের আকার প্রতি বছরই 10% বেশি বেড়েছে। এবারই আমরা দেখলাম যে 5% কম বেড়েছে আকার। সেই জায়গা থেকে বাস্তবায়নের হারও কি বাড়বে? আমি প্রথম যেটা বলতে চাই যে একটু সময় দিয়েন। প্রথম হচ্ছে যে ধরুন এটা তো যেহেতু সরকারের মানে রিজার্ভ থেকে শুরু করে যেহেতু আমাদের মানে টাকাটাই নাই, এই জন্য সরকার চাইলেই তাদের পক্ষে বিরাট কোনো বাজেট দেওয়াটা এবার সম্ভব সেটা হয়নি। কিন্তু যে বাজেটটা দিয়েছে এটা বাস্তবায়ন করবার সক্ষমতাও অনেকাংশে সরকার হারিয়ে ফেলেছে। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে যেন হয়তো পাবলিকলি একমত না হতে পারেন, কারণ কেউ সরকারের কথা শুনছে না। ব্যাংক বলি, অর্থনৈতিক প্রতিষ্ঠান বলি, কারণ যারা পুরো ইকোনমিকে যারা নেতৃত্ব প্রদান করে, আমি এখানে সময় নেই বলে মাত্র গুটি কয়েক পরিবার, পুরো ব্যাংকিং সেক্টর বলেন, শেয়ার মার্কেট বলেন, অন্যান্য আমাদের ইনভেস্টমেন্ট রিলেটেড যতগুলো জায়গা আছে, হাতে গোনা 8টা 10টা বিগ বিজনেস হাউস, তারা পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণ করে। সরকার কি তাদের উপরে কোনো সিদ্ধান্ত ইম্পোজ করার ক্ষমতা রাখে? পলিটিক্যালি রাখে না, অ্যাডমিনিস্ট্রেটিভলি রাখে না। কেন রাখে না? তারা ব্লাইন্ড, তারা চেক দিয়ে দিয়েছে সরকারকে, যেটা আমাদের হিস্ট্রিতে একবার 18 সালে সব ব্যবসায়ীরা একসঙ্গে দাঁড়িয়ে বলেছিল যে আমরা আওয়ামী লীগকে আবার ক্ষমতা দেখতে চাই। এবারও একইভাবে 7 জানুয়ারি ডামি নির্বাচনের আগে সমস্ত বড় বড় বিজনেস হাউসগুলো একসঙ্গে দাঁড়িয়ে বলেছে এই সরকারকে তারা অব্যাহত তারা রাখতে চান। ফলে সরকার এই সমস্ত ডাকাত দুর্বৃত্ত যারা একেবারে দিনে দুপুরে যারা ব্যাংকগুলো ডাকাতি করছে, টাকা পাচার করছে, নয়ছয় করছে, সরকার তাদের উপরে কোনো ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা নেই। সেজন্য আমি বলেছি যে পলিটিক্যাল অথরিটি থাকলে একটা বাজেট বাস্তবায়ন করা যায়। মানুষের কাছ থেকে এনবিআর যে টাকাটা দেবে, একটু আগে রুমিন বললেন না, ব্যাংক তো দাঁড়িয়ে থাকে মানুষের আস্থার ভিত্তিতে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো দাঁড়িয়ে থাকে মানুষের কনফিডেন্স, আস্থার ভিত্তিতে। এটা যখন থাকে না, এবং এর ম্যাক্রো লেভেলে যদি দেখেন
যে সরকারের উপরে যখন মানুষের আস্থা থাকে না, বিশ্বাস থাকে না, যখন সরকারের পলিটিক্যাল অথরিটি থাকে না, তখন তার মোরাল ইথিক্যাল যে অথরিটি এটাও থাকে না। সেজন্য বাস্তবে বাজেট ধরুন যেটাই দিয়েছে না কেন, এই বাজেটও বাস্তবায়ন করবার ক্ষমতা সরকারের থাকে না। কিন্তু জনাব একটু বলি আরেকটা আলোচনা, খুবই আমরা এটা কখনোই আলোচনা হয়নি, আপনি 30শে জুনের পরে বাজেট নিয়ে কোনো টকশো আর কোনো আলোচনা করবে না। 30শে জুনের পরে হইচই, 30শে এর মধ্যে হইচই হয়, আলোচনা হয়। যে বাজেটটা 30শে জুন বা তার আগে মানে কাটছাট করে পাশ করা হলো, এরপরে কোন খাতের টাকা কোন খাতে যাচ্ছে সরকার এসআরও জারি করে, সরকার নানা অধ্যাদেশ দিয়ে যেটা চলছে, তার সাথে পাশ হওয়া বাজেটের তেমন বিশেষ কোনো সম্পর্ক থাকে না। মধ্যবর্তী মেয়াদে যে বাজেট পর্যালোচনা করা 3 মাস পরে 6 মাস পরে, আমাদের রাজনৈতিক অর্থনৈতিক সংস্কৃতির মধ্যে এই চর্চাগুলোই নাই। আমাদের ধরুন সংসদীয় যে কমিটিগুলো, তারা পর্যন্ত এই ব্যাপারে তারা কথা বলতে পারতেন, আলোচনা করতেন, তারা ইন্টারভেন করতে পারতেন, তারা পর্যালোচনা করতে পারতেন। ফলে এই আলোচনাগুলো কেবলমাত্র টকশোর আলোচনা, এগুলো বাস্তবে এগুলোর তেমন কোনো কার্যকরের জায়গাটা অধিকাংশ ক্ষেত্রে থাকে না। যে উল্লেখযোগ্য বিষয়টি আমি একটু প্রশ্ন রেখে যেতে চাই জনাব সাইফুল হক, আপনি বলছিলেন যে রাষ্ট্রীয় অপরাধীদের প্রতি নমনীয় আচরণ করছে, তাহলে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে? বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে এসে বিস্তারিত শুনতে চাই। দর্শক, আরআইসি টেলিভিশন সপ্তাহের দেশ থেকে আবারও বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। জনাব সাইফুল হক, যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে রাষ্ট্র যদি অপরাধীদের প্রতি নমনীয় হয়, তাহলে সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য? না, প্রথমত আমি প্রথম যেটা বলছি যে আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে বাজেটটা দেওয়া হয়েছে, এই বাজেটটাও ইমপ্লিমেন্ট করার যে রাজনৈতিক ক্ষমতা, যে যোগ্যতাটা, সেটা পর্যন্ত সরকার দুর্ভাগ্যজনকভাবে হারিয়ে ফেলছে। কারণটা হচ্ছে যে পলিটিক্যালি অ্যাকসেপ্টেড একটা পপুলার ম্যান্ডেট না থাকলে একটা ডেমোক্রেটিক সোসাইটিতে আপনি কোনো জবাবদিহিমূলক কোনো সরকার আপনি তৈরি করতে পারেন না। বাস্তবে কি আপনি সরকারের মধ্যে কোনো জবাবদিহিতার কোনো প্রশ্ন আছে, কোনো সুযোগ আছে, স্বচ্ছতার কোনো পাঠ আছে? ফলে আমি অনেকটা বলতে পারি, আমি প্রায় বলি এটা আফ্রিকান সিনড্রোমের মতন, যেখানে উপরতলায় আমাদের একটা পার্লামেন্ট আছে, সরকার আছে, কিন্তু তাদেরকে কেন্দ্র করে একটা দুর্বৃত্ত মাফিয়া, একটা মানে কি বলবেন, একটা অপরাধী চক্র, তারা কিন্তু স্টেটের গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনগুলোকে তারা কিন্তু অনেকটা তাদের এখন আধিপত্যে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে শুরু করে বড় বড় বিজনেসের নাম করে সরকারকে তাদের কাছে অনেকটা সরকারের মধ্যে যেন তারা সরকার হিসাবেই তারা যেন ফাংশন করে। সরকার তাদের বিরুদ্ধে আমি তো দেখিনি যে তাদের গত 15 বছরে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবার জন্য তারা কি সরকারকে জিম্মি করে ফেলছে নাকি, অর্থাৎ তারা সরকারের অস্তিত্বের সাথে যেন তাদের টিকে থাকাটা যেন অনেকটা নির্ভরশীল। ফলে আমি বলছি যে এই জায়গাটা চলতে পারে না। এই জায়গাটার পরে আপনি একটা গণতান্ত্রিক একটা রাজনৈতিক সংস্কৃতি ছাড়া, গণতান্ত্রিক সরকার ছাড়া, জবাবদিহিমূলক জায়গা ছাড়া সামনে ভয়াবহ নৈরাজ্য, অস্বস্তি, জনদুর্ভোগটা কার্যত আমি দেখছি। এভাবে কোনো দেশ চলতে পারে না। আপনারাও বলেন, আপনারা দাবি করেন যে লুটেরা মাফিয়াদের কবলে দেশ। লুটেরা মাফিয়া কারা? আপনার মনে আছে নিশ্চয়ই, আই এম প্রাইম মিনিস্টার্স ম্যান, সকলের প্রোফাইল পিকচার বদলে গেছিল একদিনে। একটা মাফিয়ার কাহিনী প্রকাশিত হয়েছিল ডয়েচে ভ্যালেতে। আমাদের দেশের কোনো গণমাধ্যমের সাহস হয়নি। তারপরে 2 বছর পার হয়েছে, সেই মাফিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসছে যুক্তরাষ্ট্র থেকে, এবং তারপরে আরো অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে। আমরা দেখেছি তার ভাইয়ের পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে, ভাইয়ের ওয়াইফের পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে, এবং সকল কিছুই তিনি প্রভাব খাটিয়ে কিভাবে করেছেন তার দীর্ঘ বর্ণনা, বিস্তৃত বর্ণনা আমরা দেখেছি। এরপরেও বুঝতে হবে মাফিয়া কারা। প্রথম দিকে বলা হতো যে সাধারণ সম্পাদক কিন্তু বলেছেন যে কাউকে সেনা প্রধান কিংবা আইজিপি আমরা বানাইনি। ওরা কাদের লোক, কারা বানিয়েছে? দেখুন, পোশাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার যে সংস্কৃতি, সেটা গত কয়েক বছরে এমন ভাবে পাকাপোক্ত হয়েছে যে কিছু কথা কাউসার ভাইরা যারা হয়তো জীবনের শুরু থেকে আওয়ামী লীগ করেছেন তারাও বলতে লজ্জা পাবেন, বেনজির লজ্জা পায়নি। বেনজির বুক ফুলিয়ে যেভাবে আওয়ামী লীগের বয়ানগুলো বলেছে, আওয়ামী লীগের স্লোগান দিয়েছে, আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে। আবারও আমি বলছি, বেনজির কিন্তু একা বেনজির না, ফর গড সেক। এরকম হাজার হাজার বেনজির প্রশাসন, পুলিশ,
রাষ্ট্রের অন্যান্য যেই বাহিনীগুলো আছে, সংস্থাগুলো আছে, সবগুলোতে ছড়ানো আছে। এবং তারা কেউ রেখে ঠেকে লুকিয়ে নাই, তারা খুব প্রকাশ্যে শক্তভাবে তাদের অবস্থান, তাদের বক্তব্য জানান দিচ্ছে। এবং এতদিন তারা এই ধরনের কথাবার্তা এবং আচরণের জন্য পুরস্কৃত হয়েছে। আপনি জানেন যে 2024-এ যে পুলিশ কর্মকর্তারা নির্বাচনের দায়িত্ব পালন করছিল, তারা মেডেল এবং ব্যাচ পাচ্ছে। রিসেন্টলি 2018 পুলিশ কর্মকর্তাদেরও একইভাবে পুরস্কৃত করা হয়েছে। সুতরাং আপনি যেটা আমার ভাই বলছিলেন, পায়ের নিচে নাই মাটি, জনগণের নাই ভোট, আপনার নাই কোনো নৈতিক মানে শক্তি, যে আপনি যে জায়গাটাতে আছেন, যে জায়গাটা দখল করেছেন, ওটা আসলে আপনি দখল করেছেন, ওখানে আপনাকে কেউ বসায়নি, আপনাকে কেউ ভোট দিয়ে ওই জায়গাটায় নেয়নি। সুতরাং আপনার আসলে কিছু আনার, কিছু বদি, কিছু আজিজ, কিছু বেনজির, এগুলো আপনার লাগবে। এরা আপনাকে ওই জায়গাটাতে রাখছে। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার রুমিন ফারহানা। এরাই মাফিয়া। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, তাহলে কি যেমনটি ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিল, দখলদারিত্বের উপর ভর করে আপনারা টিকে আছেন? দেখুন, আমরা সাংবিধানিক মতে একটা নির্বাচনের মধ্য দিয়ে টিকে আছি, যে নির্বাচনের মুখ্য শক্তি হলো জনগণ এবং ভোটার, যাদের সংস্পর্শে ওনারা যাচ্ছেন না। আর যেসব ঘটনাবলী ওনারা প্রীত হচ্ছেন, সুখের ডেকি কাটছেন, সরকার কিন্তু তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন। আমরা মুদ্রা কথা বলতে চাই, কেউ কোনো অপরাধ করলে, যে কোনো অপরাধ, সরকার দ্রুত সময়ের মধ্যে, সে হোক আমার দলের, হোক আমার। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আপনি বলছিলেন সরকার আইনি ব্যবস্থা নিয়েছে, বেনজির কোথায়? বেনজির কোথায় এটা তো সরাসরি আপনি জিজ্ঞেস করতে পারেন না। প্রথম কথা হলো, বেনজিরের তো বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা নাই। এই প্রশ্নটার উত্তর আমি দিতে পারবো না। তাকে আইনে আওতায় আনা হয়েছে, তার তদন্ত চলছে, মামলা হবে, আসবে। এখন আমি সেই নিশ্চয়তা আপনি দিতে পারেন না, আমি বলবো কি, আমি তো সেটাই বলবো। ওর 6 তারিখ সময় ছিল, আবার বোধহয় 23 তারিখ ডেট হয়েছে। 23 তারিখ না আসলে তাহলে বলা যাবে। দেখুন, ওনারা যে কয়েকজনের নাম বলছেন, এই অনুসিদ্ধের ব্যবস্থা হয় না, ব্যাংক থেকে তাদের ডাইরেকশন বাতিল দেওয়া হয় নাই, সরকার ব্যবস্থা নিয়েছেন। দেখেন, ওনারা বলেন এই যে হাওয়া ভবন কনসেপ্ট যারা ছিল, তাদের কাছ থেকে আমাদের কিছু শিখার নাই, জাতির পাওয়ার কিছু নাই। কিন্তু যেমনটা বরঞ্চ আওয়ামী লীগ সরকার টানা 17 বছর, যেন না আওয়ামী লীগ সরকার, দেখুন আমার দল আওয়ামী লীগ 3 বছর পর পর কাউন্সিল করে নেতা নির্বাচিত হয়। এই সরকার 5 বছর পর পর সাংবিধানিক নির্বাচন দেয়, নির্বাচনের মধ্য দিয়েই আবার ক্ষমতায় আসছে জনগণের মাধ্যমে। কিন্তু যারা নির্বাচনের পথে হাঁটেন না, যারা সংবিধানের পথে হাঁটেন না, তাদের মুখে সব কথা মানায় না। মুদ্রা কথা আমরা বলতে চাই, অপরাধীদেরকে ছাড় দেওয়ার কোনো এই সরকার অপরাধ করো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারতে নির্বাচন হয়েছে, দেখেন এই যে কংগ্রেস নির্বাচনে এসছে, জনগণ ওরা তো নির্বাচনের পথে হেঁটেছেন, আপনার নির্বাচনের পথে আসেন না, ওটা আমি যেতে চাই। কিন্তু যারা নির্বাচনকে বরবাদ করতে চান, নির্বাচনের পথে হাঁটতে চান না, যারা জনগণেরকে ভয় পান, তাদের মুখে কথা মানায় না। আর আমাদের দলের, আমাদের সরকারের পায়ে মাটি আছে কি নাই, এটা সারা দেশের মানুষজন, দেশের মানুষ জানে। এটা অন্য কেউ বলে দিতে হবে না। আমরা সে হাওয়াবন কালচারে যেতে চাই না। আমি আগেও বলেছি, বাজেট দিয়েছে, বাজেট বাস্তবায়ন সরকার করছেন, প্রত্যেক বছর কিন্তু সেটা করে যাচ্ছেন। যেমনটি আসলে অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার বলছিল যে অপরাধীদের চিহ্নিত করে রাষ্ট্র যথাযথ শাস্তি নিশ্চিত করবে, কতটা ভরসা রাখতে পারেন? আপনি না এই প্রশ্নটা আমাকে করছেন। আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, মানুষ হাসে, মানুষ হাসে। এখন আওয়ামী লীগ আজকে খুব গর্ব করে বললো না আমার দল আওয়ামী লীগ, একটা সময় খুব দূরে নাই যে এই কথাটা বলা তো দূরেই থাক, আওয়ামী লীগের সাথে ওনাদের কোনো কালে কোনো এক সময় ন্যূনতম সংশ্লিষ্টতা ছিল, এটুকু স্বীকার করতেও পাবলিকলি ভীত হবে, লজ্জিত হবে। আওয়ামী লীগের ৭৫ বছরের ইতিহাস, আওয়ামী লীগের ব্যাপারে না আমার করুণা হয় যে এই দলটা দিয়ে আসলে 6 দফা দেওয়া হয়েছিল, এই দলটার হাত ধরে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে, এই দফার হাত ধরে অনেক কিছু হয়েছে। সেই দলটি যখন মাফিয়া শব্দ কায়েম করে, তখন আসলে করুণা হয়। নিবেদিত সপ্তাহের দেশের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।